নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে বানর রাজপুত্র গল্পটি পাঠ করে শোনাব। এক রাজার 7 রানী, কিন্তু ছেলেপিলে একটিও নেই। রাজার তাতে বড়ই দুঃখ। তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন। কেউ এলে ভালো করে কথা কন না। একদিন হয়েছে কি, এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন, রাজা, তোমার মুখ যে ভার দেখছি, তোমার কিসের দুঃখ? রাজা বললেন, সে কথা আর কি বলবো মুনি ঠাকুর। আমার রাজ্য, ধন, লোকজন সবই আছে, কিন্তু আমার যে ছেলেপিলে নেই। আমি মরলে এসব কে দেখবে? মুনি বললেন, এই কথা? আচ্ছা, তোমার কোনো চিন্তা নেই। কাল ভোরে উঠেই তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে। অনেক দূর গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 7টি আম এনে তোমার 7 রানীকে বেটে খাইয়ে দিলেই তোমার 7টি ছেলে হবে। কিন্তু খবরদার, আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন। এই কথা বলে মুনি চলে গেলেন। তারপর দিন গেল, রাত হলো, ক্রমে রাত ভোর হলো। তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন। যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন, সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে। তাতে পাকা পাকা 7টি আমও দেখতে পাওয়া যাচ্ছে। সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন, কিন্তু আম গাছ কখনো দেখতে পাননি। যা হোক, তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম 7টি পেড়ে নিয়ে বাড়িতে ফিরে চললেন। খানিক দূরে যেতে না যেতেই শুনলেন, কে যেন পিছন থেকে তাকে ডাকছে, ওগো রাজা, ফিরে যাও, আরো আম নিয়ে যাও। মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনে ছিল না। তিনি পিছন থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন, আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে। কাজেই রাজামশাইয়ের আবার গিয়ে গাছে উঠে আমগুলি পেড়ে আনতে হলো। এবার আর তিনি কিছুতেই মুনির কথা ভুললেন না। তিনি চলে আসবার সময় পিছন থেকে তাকে কত রকম করে ডাকতে লাগলো, চোর চোর বলে কত গালও দিল। রাজামশাই তাতে কান্না দিয়ে বোঁ বোঁ করে বাড়ির পানে ছুটলেন। বাড়ি এসে রানীদের হাতে 7টি আম দিয়ে রাজামশাই বললেন, তোমরা 7 জনে এই 7টি আম বেটে খাও। ছোট রানী তখন সেখানে ছিলেন না। বড় রানীরা 6 জনে মিলে তাকে কিছু না বলেই সব কটি আম খেয়ে ফেললেন। ছোট রানী এর কিছুই জানতে পারলেন না, কিন্তু তার ঝি সব দেখল। বড় রানীদের খাওয়া হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল। সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল, মা, এই ওষুধটা খাও, তোমার ভালো হবে। ওষুধ খেতে হয়, তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন। তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো। রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনা করালেন। ছোট রানীরও একটি খোকা হলো, কিন্তু সেটি হলো বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো। তারা একটি কুঁড়ে বেঁধে ছোট রানীকে বলল, মা, তুমি এইখানে থাকো। সেইখানে ছোট রানী থাকেন। বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতো কথা কয়, আর তার এমনই বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না। যখন যে কাজের দরকার অমনি সে তা করে। সারা দিন সে গাছে গাছে ঘুরে বেড়ায়। যেখানে যে ফল দেখে
তা খায়। খুব ভালো লাগলে মার জন্যে নিয়ে আসে। তাকে কেউ কিছু বলে না। কারুর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয়ে ভালো ভালো ফল দেখিয়ে দেয়। তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। এমনি করে দিন যাচ্ছে। বড় রানীদের 6টি ছেলেও এখন বড় হয়েছে। তারা বানরটিকে যার পর নাই হিংসা করে। সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়। তারপর একদিন বানরটি দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে। তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে। তা দেখে বানর গিয়ে তার মাকে বলল, মা, আমাকে পুঁথি এনে দাও, আমি পড়ব। মা কাঁদতে কাঁদতে বললেন, হায় বাছা, কি করে পড়বে? তুমি যে বানর। বানর বলল, সত্যি মা, আমি পড়ব। তুমি বই এনে দিয়েই দেখো, তুমি আমাকে পড়াবে। বানরের এমনই বুদ্ধি, যেই বই পায় সে দুদিনে পড়ে শেষ করে ফেলে। সে 2 বছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বড় রানীদের ছেলেরা তখনও 2-3খানি বই পুঁথি শেষ করতে পারেনি। রোজ খালি মাস্টারের বকুনি খায়। এসব কথা শুনে রাজা একদিন বললেন, বটে, বানরের এমনই বুদ্ধি, নিয়ে এসো তো তাকে, আমি দেখব। তার কথাবার্তা শুনে রাজার এমনই ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। বাড়িতে আনতেও ভরসা পেলেন না, পাছে বড় রানীরা কিছু বলেন। তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটি খুব সুন্দর বাড়ি করে দিলেন। সেই বাড়িতে তখন সেই ছোট রানী তার বানর নিয়ে থাকেন। টাকা কড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায়। লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি। এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরো বেশি হিংসা করতে লাগলো। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। সকলে রাজাকে বলল, রাজপুত্রেরা বড় হয়েছেন, এখন এদের বিয়ে দিন। রাজা বললেন, তাদের দেশ বিদেশ ঘুরতে দাও। তারা নানা জায়গা দেখে, নানা রকম শিখে টুকটুকে 6টি রাজকন্যা বিয়ে করে আনুক। সকলে বলল, বেশ বেশ, তাই হোক। তারপর 6 রাজপুত্র সেজে গুজে টাকা কড়ি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরুল। তা দেখে বানর তার মাকে গিয়ে বলল, মা, আমিও যাব। তার মা বললেন, তুমি কি করতে যাবে জাদু? তোমাকে কোন টুকটুকি রাজকন্যা বিয়ে করবে? মা বললেন, তুমি যে দেশ দেখতে যাবে, আমি তোমাকে ছেড়ে কি করে থাকব? বানর বলল, আমি দেখতে দেখতে ফিরে আসব। তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও। কাজেই ছোট রানী আর কি করে, বানরকে যেতে দিতেই হলো। 6 রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে। রাজবাড়ি থেকে অনেক দূর চলে এসেছে। একটা বনের ভিতর দিয়ে তাদের পথ। সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে। এমন সময় বনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল, দাদা, আমিও এসেছি, আমাকে সঙ্গে নিয়ে চলো। তাতে রাজপুত্ররা যার পর নাই রেগে বলল, বটে রে, তোর এত বড় আস্পর্ধা! আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল। সেই বনে ছিল একদল ডাকাত। তারা দেখল যে 6 জন রাজপুত্র ভারী সাজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। দেখেই তো তারা মারমার করে চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। রাজপুত্রেরা ভয়েই জড়সড়, তলোয়ার খুলবার কথা আর তাদের মনেই নেই। তাদের টাকা কড়ি, ঘোড়া, পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের 2 মিনিটও লাগলো না। রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতেরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে। তাকেও তারা সঙ্গে করে নিয়ে চলল।
বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো। তা দেখে ডাকাতেরা ভাবল বুঝি কারু পোষা বানর, কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না। সেই বনের ভিতরেই ডাকাতদের ঘর। সেদিন বড্ড পরিশ্রম হয়েছিল, তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই 6টি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে, তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে, কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল। ডাকাতরা কিছু টের পেল না। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।